সালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। যদিও শুক্রবার পরীক্ষা, সেই হিসেবে অনেকে চিন্তিত এবং ওই দায়বদ্ধতা থেকে আজকে আমার খুবই বিধ্বস্ত অবস্থা। এই বিধ্বস্ত অবস্থায় আজকে ক্লাস নিচ্ছি। গত 2 সপ্তাহ ধরে আমার প্রত্যেক দিনে ভার্সিটি যাওয়া লাগছে। ভার্সিটি থেকে আসার পরে লেকচার শিটের কাজ, স্লাইডের কাজ সব কিছু মিলে খুবই, আর কোচিং ক্লাস তো আছেই, এগুলো নিয়ে খুবই বাজে অবস্থা হচ্ছে। আজকেও ভার্সিটি থেকে আসছি তখন প্রায় 7টা। এরপর দাঁতের ডাক্তারের কাছে স্কেজিউল দেওয়া ছিল, সেখানে গেলাম। এখন যে 10টা 20। এখন তোমাদের ক্লাস নিতে আসলাম 10টা 20-এ। এখন এই ক্লাসটার পর আরও একটা ক্লাস আছে অর্ধাঙ্গী, সেটাও নিব। এরপর বাসায় যেতে পারবো। কালকে আবার ভার্সিটি যাওয়া লাগবে। খুবই বাজে অবস্থা আমার। এর মধ্যে ক্লাস নিচ্ছি, আমাকে এই জন্য একটু ধন্যবাদ দিও। আচ্ছা, নেকলেস, প্রথমে নেকলেস নিয়ে বলি। সেটা হচ্ছে গি দে মোপাসা। উনি খুব জনপ্রিয় গল্পকার ছিল, যদিও উনি কবিতাও প্রচুর লিখছেন। গল্পকার হিসাবে চিহ্নিত করা হয়। ওনার এখানে ওনার তথ্য তো কিছু দেওয়া আছে এখানে। এখানে একটা কথা লিখেছে, কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলে মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য যখন শুরু হয়েছে, কবিতা লেখার মাধ্যমে তার সাহিত্য জগৎ শুরু হয়েছে, কিন্তু গল্পকার হিসেবে তিনি খুবই জনপ্রিয়তা পেয়েছেন ধর্মীয় সমাজে। আচ্ছা, এগুলো পড়ে নিবা, দরকার আমি পিডিএফ দিয়ে দেবো। এরপরে অনুবাদক, এটা যেহেতু বিদেশি গল্প, অনুবাদক ছিল পূর্ণেন্দু দস্তিদার। উনি আমাদের চট্টগ্রামের একজন ছেলে, মারা গিয়েছে 1971-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে যাওয়ার সময়, ভারতে যাওয়ার সময় মারা গিয়েছে। ওনার ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে ওনার যথেষ্ট ভূমিকা ছিল। এমনকি উনি কারাবরণও করেছিল, অংশগ্রহণ করেছে, কারাবরণ করেছেন। তো মোটামুটি আমাদের স্বাধীনতা আন্দোলন, স্বাধিকার আন্দোলনের সাথে ওনার যথেষ্ট ভালো একটা সম্পর্ক আছে। এই হিসেবে ওনার সম্পর্কে যে তথ্যগুলো আছে সেগুলো একটু পড়ে রাখবা। আমরা একদম গল্পে চলে যাই। সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী, নিয়তির ভুলে যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। কার কথা বলছে এখানে? যে মহিলাটার কথা বলছে, ওনার নাম হচ্ছে মাতিলদা। এবং তিনি খুবই সুন্দর একটা মেয়ে ছিল। মোটামুটি বলতে পারো, এখানে যে কথাটা বলছে নিয়তির ভুল বলতে কেন? কারণ বেশিরভাগ সুন্দরী মেয়েরা বড়লোকের পরিবারে জন্মগ্রহণ করে। সেই হিসাবে মাতিলদা গরিবের পরিবারে জন্মগ্রহণ করেছে। তার বাবা একজন কেরানি ছিল এবং ক্রমে তার বিয়েও হয়েছিল একটা কেরানির সাথে, শিক্ষা অফিসারের কেরানির সাথে। সেই হিসাবে তার জীবন মোটামুটি একটা ট্র্যাজেডির জীবন। এটা ট্র্যাজেডি গল্প। হ্যাঁ, গল্প শেষের দিকে গিয়ে কী হলো এটা, এরকম একটা এক্সপ্রেশন আসবে। এটাই গল্পের মূল থিম। গল্পের মূল চরিত্র মাতিলদা খুবই আত্মহংকারী কিংবা খুবই স্বপ্নবিলাসী ছিল। স্বপ্নবিলাসী থাকা খারাপ না, কিন্তু এমন স্বপ্ন যদি দেখো যে স্বপ্ন পূরণ হবে না, যে স্বপ্ন আসলে হওয়া উচিত না। তুমি যদি বাসায় বসে বসে ভাবো যে আমার স্বামী আমাকে 1 লাখ টাকা আনি দেবে প্রতিদিন, লাখ লাখ টাকা এনে দেবে বছর শেষে, কোটি কোটি টাকা কামাবো আমি শুয়ে বসে বসে, হবে না। যদি ভাবো যে পড়াশোনা না করে কলেজে ফার্স্ট হবে না। মাতিলদা নিজে ছিল গরিব, বিয়ে হয়েছে গরিবের সাথে, আমার মতো আর কি। এর পরবর্তীতে আবার ভাবে যে খুব বিলাসবহুল চিন্তা ভাবনা। এখন এ কারণে তার জীবনটা, এই গল্পটা একটা ট্র্যাজেডির গল্প। আচ্ছা, সে ছিল চমৎকার, এবং মাতিলদাকে নিয়ে বলছে যে সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী, নীতির ভুলে যেন এক কেরানি পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা। ওই মেয়েটার কোনো আনন্দ আশা ছিল না। পরিচিত হওয়ার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার এবং কোনো ধনিক অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। মানুষের সাথে পরিচিত হওয়ার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করা, কিন্তু কোনো ধনী কিংবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার, তার যেহেতু সে গরিব পরিবার জন্মগ্রহণ করছে, তার মোটামুটি ভাগ্যে লেখাই ছিল যে গরিবের সাথে তার বিয়ে হবে। কারণে কোনো বিশিষ্ট লোকের সঙ্গে তার বিবাহিত হওয়ার কোনো উপায় ছিল না। তাই শিক্ষা পরিষদের আফিসের সামান্য কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করিয়া নিয়েছিল। তার বিয়ে হয়েছে শিক্ষা পরিষদ অফিসের এক সামান্য কেরানির সাথে। কার সাথে? কেরানির সাথে, শিক্ষা পরিষদ অফিসের। এবং ওই লোকটার সাথে বিবাহ সে স্বীকার করে নিয়েছে। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবে থাকতো। তার নিজেকে সাজানোর মতো জিনিসপত্র ছিল না, এই কারণে সে সাধারণভাবে থাকতো।
কিন্তু তার শ্রেণী অন্যতম হিসাবে সে ছিল অসুখী। মনে করো আমরা আসলে যে শ্রেণীতে বিলং করি বা যে শ্রেণীতে আমরা বড় হয়েছে আমরা ওই শ্রেণীর সাথে নিজেকে মানিয়ে নিই, কিন্তু মাতিলদা তাকে মানায় নিতে পারে নাই। ও শ্রেণী অন্যতম হিসাবে মানে অল্প কয়েকজন হিসাবে সে ছিল অসুখী, মানে ও শ্রেণী অল্প কিছু মানুষ ছিল যারা অসুখী, মানে নিজেদের অবস্থান নিয়ে ওদের একজন হচ্ছে মাতিলদা। তাদের কোনো জাতিবর্ণ নেই, কারণ জন্মের পর পরিবার থেকে তারা স্ত্রী সৌন্দর্য মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলা। অর্থাৎ বলতেছেন মাতিলদারা আসলে যে ধরনের পরিবারে জন্মগ্রহণ করে এই ধরনের পরিবারে আলাদা কোনো জাতিবর্ণ বা এই ধরনের কিছুই নেই। তাদের আসলে আলাদা বৈশিষ্ট্য হচ্ছে তাদের প্রকৃতিগত সুরুচি এবং বুদ্ধির নমনীয়তা, এইটাই হচ্ছে তাদের পরিচয়। এই জিনিসটার ফলে তারা হচ্ছে অনেক সময় অনেক বিশিষ্ট মহিলাদেরও সমকক্ষ বা অনেক ওদের কাছাকাছি চলে যায়। সর্বদা তার মনে দুঃখ, তার ধারণা যত সব সুরুচিপূর্ণ বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে। মানে মাতিলদার ধারণা হচ্ছে যে পৃথিবীর যত ধরনের সুরুচিপূর্ণ সুন্দর সুন্দর জিনিস আছে, যত বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্য তার জন্ম হয়েছে। তার বাসকক্ষে দারিদ্র্য, হতশ্রী দেয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। অর্থাৎ সে যে বাসায় বসবাস করতো সে বাসায় যে দারিদ্রতা ছিল, বাসা দেখলে তো বুঝে যায় বাসার অবস্থা খুব খারাপ। হতশ্রী অর্থাৎ খুবই বাজে অবস্থা দেয়ালের, হতশ্রী দেয়াল, জীর্ণ চেয়ার মানে যে চেয়ার মনে ভেঙে যাবে এরকম অবস্থা, বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। এবং যে জিনিসপত্র ছিল সেগুলো কি রংহীন ছিল, এগুলোর জন্য তার খুব কষ্ট হতো। তার মনে অবস্থার তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এইসব জিনিস যদিও লক্ষ্য করতো না, এতে সে দুঃখিত এবং ক্ষুব্ধ হতো। তার মতো এই অবস্থা যারা আছে অন্য কোনো মেয়ে কিন্তু কখনো এগুলো খেয়াল করতো না, কারণ ওরা জন্মগ্রহণ করছে এই ধরনের পরিবার, ওরা আসলে এগুলোকে মানা নিতে অভ্যস্ত। কিন্তু মাতিলদা নিজেকে মানা নিতে পারেনি, লক্ষ্য হতো না, এতে সে দুঃখিত ক্ষুব্ধ হতো। সে খর্বকায় ব্রেডন একটা জাতির নাম, ব্রেডন একটা জাতির নাম। এবং মাতিলদা হচ্ছে যে ওই মাতিলদাদের বাড়িগুলো আগে হচ্ছে এই ব্রেটন জাতির ওরা তৈরি করেছিল। এবং বলতেছে যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছে তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর লাইনটা শেষ হয় নেই, দুঃখ আর ব্যাপার সব স্বপ্ন তো মোটামুটি এরকম যে তার ঘরটা যে বানাইছে মাতিলদার হচ্ছে তাকে ভাবলে মনে হয় যে আচ্ছা ওই লোকটা যদি কি বলে যে আমার ঘরটা একটু সুন্দর করে বানিয়ে দিত, একটু বড় করে বানিয়ে দিত তাহলে ভালোই হইতো। সে ভাবতো তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জ আর আলোকমণ্ডিত পার্শ্বখব্য। মাতিলদা ভাবতো কি তা থাকবে একটা প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জ মানে খুবই দামি দামি জিনিসপত্র, বুঝছো, উচ্চ ব্রোঞ্জ এবং আলোকমণ্ডিত অর্থাৎ খুবই আলোক ঝলমলে খুবই বিলাসবহুল একটা পার্শ্বকক্ষ। আর থাকবে দুজন বেশ মোটাসোটা গৃহভৃত্ত। আর কে থাকবে? দুজন বেশ মোটাসোটা একদম মানে পালোয়ান বডি বিল্ডার টাইপসের গৃহভৃত্ত। তারা খাটা পায়জামা পরে যেই বড় আরামকাদারা যদি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হাওয়া নির্লজ্জ হয়ে উঠেছে তাতে শুয়ে ঘুমিয়ে পড়ল। তারা হচ্ছে ওই তার গৃহবধূ যারা ছিল ওরা হচ্ছে খাটো পায়জামা, এই কথাটা কেন আল্লাহ মা বুঝে জানে। খাটো পায়জামা পরে কী করবে? আরামকে দাঁড়ায়, অর্থাৎ রকিং চেয়ার যেটাকে বলা হয়, আরামকে দাঁড়ায় হচ্ছে তারা শুয়ে থাকবে, যেখানে হচ্ছে আমরা বাঙালি যারা আছে আমরা হচ্ছে এসি ব্যবহার করি, আর বিদেশে যারা আছে যেসব দেশগুলো ঠান্ডা পড়ে হচ্ছে তো কি হিটার ব্যবহার করে। এবং ওই গরম যন্ত্র থেকে হচ্ছে হাওয়া বের হওয়ার কারণে ওর হচ্ছে নীলরাজ্য ঘুম চলে আসবে এবং ওইখানে হচ্ছে আর কি করবে ঘুমে যাবে। সে কামনা করে একটি বৈঠকখানা, ওই মাতিলদা কামনা করে একটি বৈঠকখানা, পুরনো রেশমির পর্দা সেখানে চলবে। পুরনো বলতে ঐতিহ্যবাহী ওই ধরনের বোঝাচ্ছে। থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব যার উপর হবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপ্ত সামগ্রী। প্রাচীন কৌতূহল উদ্দীপ্ত সামগ্রী বলতে কি বোঝাচ্ছে? মনে করো কিছু জিনিস দেখলে এ তো কই থেকে পাইছো, কত দাম, কেমন, ও সেই তো এরকম, মানে যেটা দেখলে তোমার মানে একটা কৌতূহল জাগতে এটার সম্পর্কে জানতে ইচ্ছা করে, এরকম কৌতূহল উদ্দীপ্ত সামগ্রী থাকবে। যেসব পরিচিত আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য, বলতে যেসব পরিচিত মানে সেলিব্রিটি ধরনের বা আকাঙ্ক্ষিত পুরুষ খুব সুন্দর সুদর্শন আমার মতো আর কি, ওই ধরনের পুরুষ যারা সব মেয়েদের কাম্য, সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকাল কয়টায় 5টায় গল্প গুজব করবার জন্য ছোট এক সুরভি ব্যক্তি কক্ষ সেখানে কত ফালতু ধরনের চিন্তা ভাবনা করে দেখো। মানে অন্য ছেলেদের সাথে নিজের জামাই থাকবে, অন্য ছেলেদের সাথে সে করবে 500 কক্ষে একটা কক্ষের মধ্যে কি করবে সুরভিতে একটা কক্ষের মধ্যে আড্ডা দিবে। 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোলেকি টেবিলে তার স্বামীর বিপরীতের দিকে সে যখন সান্ধ্যভোজে বসে এবং খুশির আমেজে তার স্বামী বড় সুরকার পাত্র দিয়ে ঢাকনা তুলতে বলে, ওহ কি ভালো মানুষ, এর চেয়ে ভালো কিছু আমি চাই না। বলে ওর স্বামী তো বউকে সুনাম করে বলছে, তুমি কত ভালো মানুষ, তুমি রান্না করছো আমার জন্য। স্বামী হচ্ছে কি ওই মানে বাতিলের ঢাকনা তুলতে বলতেছে, আমি এর থেকে ভালো আর কিছুই চাই না। তখন তার মনে পড়ে আড়ম্বরপূর্ণ সান্ধ্যভোজের কথা, জাঁকজমকপূর্ণ। তখন হচ্ছে মাতিলদার মনে পড়ে যে জাঁকজমকপূর্ণ একটা সান্ধ্যভোজ হবে, উজ্জ্বল রূপার পাত্র থাকবে, মায়াময় বনভূমির মতো প্রাচীন বিশিষ্ট ব্যক্তিও বিরল পাখির চিত্রশোভিত কারুকার্য পদ্ম দিয়ে ঢাকা দেওয়া ওর কামনা। অর্থাৎ খুবই আভিজাত্য ধরনের যে জিনিসপত্র আছে সেগুলো সে কী করে কামনা করে, সেগুলো সে চায়।
সেভাবে অপূর্ব পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য, আর গোলাপি রঙের রোহিত মাছের টুকরা আর মুরগি পাখনা খেতে 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 সিংহ মানবী হাসি দিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয়নীলা। প্রণয়নীলা মানে হচ্ছে প্রেমের কাহিনী। প্রেমের কাহিনী অর্থাৎ গোলাপি রঙের রুহিত মাছ, আমি গোলাপি রঙের রুহি মাছ জীবনে দেখি নাই, রুই মাছ দেখি না, কিন্তু তার ইচ্ছা তো গোলাপি রঙের সে রুই মাছ খাবে, এইসব বক্কচক্ক জিনিস খাবে। দেখো তার কাছে ফ্রক বা জড়োয়া গহনা নেই বলতে নেই বলতে কিছুই না। অর্থাৎ মাতিলদার কাছে ফ্রক বা জড়োয়া গহনা অর্থাৎ গলায় দেওয়া এরকম কিছুই ছিল না, এবং নেই বলতে একদমই নেই। অথচ ওইসব বস্তু তার প্রিয়, অথচ মাতিলদার কাছে ওইসব জিনিসই প্রিয়। তার ধারণা ওইসবের জন্যই তার সৃষ্টি, সুখী করবার, কাম্য হওয়ার, চালক বা প্রণয় যাচ্ছে যা হওয়ার কতই না তার ইচ্ছা, মানুষের প্রেমিকা হওয়ার খারাপ ইচ্ছা আর কি, বুঝছো। এবং সে সুখী হতে চায়, কাম্য হতে চায়, বুঝছো, উল্টা চিন্তা আর কি সে কথা। গলায় শুকিয়ে গেছে। আচ্ছা, এইসব জিনিস হওয়ার হচ্ছে তার খুব ইচ্ছা, প্রণয় যাচ্ছে চালাক, কাম্য। আচ্ছা, তার কনভেন্ট হচ্ছে খ্রিস্টান মিশরে যারা ছিল ওদের একটা স্কুল, তার কনভেন্ট সহপাঠিনী এক ধনী বান্ধবী, অর্থাৎ সে হচ্ছে কনভেন্ট নামে মানে খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত একটা স্কুলে পড়তো। ওখানে তার এক সহপাঠিনী ছিল, সে বান্ধবীটা ছিল কেমন, খুবই ধনী। তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না। তো এই ধনী বান্ধবীর সঙ্গে দেখা করতে মাতিল্লার ভালো লাগতো না, কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগতো, বিরক্তি, দুঃখ ও হতাশা ও নৈরাজ্যে সমস্ত দিন ধরে সে কাঁদতো। অর্থাৎ সে ভাবতো যে তার বান্ধবী এত বড় লোক, কিন্তু তার কাছে টাকা পয়সা কম, এবং এই কারণে সে হচ্ছে কি বান্ধবীর সাথে দেখা করে আসলে সারাদিন হচ্ছে সে বিরক্ত, দুঃখ এবং কষ্টে কী করতো, কান্না করতো। এক সন্ধ্যা হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল। সে বলল, এই যে তোমার জন্য একটা জিনিস এনেছি। স্বামী হচ্ছে খুব খুশি হয়েছে, খুশি হয়ে বউকে একটা জিনিস দেখাচ্ছে যে তোমার জন্য একটা জিনিস আছে। মেয়েকে তাড়াতাড়ি খামতে ছিল, তার ভেতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো, তাতে নিচের কথাগুলো মুদ্রিত ছিল। জনশিক্ষামন্ত্রী মাদাম জর্জ র্যাম্পন্ন আগামী 18ই জানুয়ারি, আগামী কত 18ই জানুয়ারি সন্ধ্যা তাদের নিজ বাসগৃহে মসিয়া এবং মাদাম লইসেলকে। মসিয়া আর মাদাম বলতে কি বোঝায়, যারা হচ্ছে যে ফ্রান্সে থাকে, আমাদের দেশে যেমন হচ্ছে সম্মান জানানোর জন্য জনাবা বলেন, এবং ফ্রান্সে হচ্ছে যে মসিয়া এবং মাদাম বলা হয়। ছেলেদেরকে বলা হয় মসিয়া, মাদাম বলা হয় মেয়েদেরকে। ছেলেদেরকে সম্মান জানানোর জন্য বলা হয় মসিয়ে, আর মেয়েদেরকে সম্মান জানানোর জন্য বলা হয় মাদাম। এবং জনাব শিক্ষামন্ত্রীর অফিসে যেহেতু মানে মাতিলদার স্বামী চাকরি করতো, এবং মাতিলদার স্বামী এবং মাতিলদাকে হচ্ছে শিক্ষামন্ত্রী হচ্ছে তাদের বাসায় কোনো একটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছে, এবং তার স্বামী হচ্ছে খুব উল্লসিত হয়ে, খুব উচ্ছ্বসিত হয়ে ওই খামটা কী করছে, বাসায় আনছে। তার স্বামী যেমন আশা করেছে তেমনভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমতলিপি খেলা টেবিলের উপর নিক্ষেপ করে এবং বিড় করে বলে, ওখানে দিয়ে তুমি আমাকে কী করতে বলো। স্বামী ভাবছে যে বউ খুব খুশি হবে, কিন্তু বউ আসলে খুশি হয় নাই, মেয়েরা আসলে খুশি হয় না, খুব ফালতু, বুঝছো। এবং তার স্বামী মানে যেমন আশা করছে তেমন কিছুই হয় না, সে টেবিলের উপর খামখানা ফেলে দিয়েছে। কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে। স্বামী কত ভালো দেখো, কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম তুমি এতে খুশি হবে, তুমি বাইরে কখনো যাও না, তাই এই এক সুযোগ, চমৎকার এক সুযোগ, বলতে এটা একটা চমৎকার সুযোগ, মানে আমরা শিক্ষামন্ত্রীর বাড়িতে দাওয়াত পাবো। এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হবে, বলতে এই খামটা জোগাড় করতে বা এই চিঠিটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সবাই একখানা চায়, বলতে সবাই চায় যে এরকম একটা খাম তারা পাক, বা এরকম একটা চিঠি তারা পায়, কিন্তু খুব বেছে বেছে দেওয়া হয়েছে, কর্মচারীদের বেশি দেওয়া হয় না, বলতে কিন্তু খুব বেছে বেছে অল্প কিছু মানুষকে দেওয়া হয়েছে, এবং কর্মচারীদেরকে খুব একটা দেওয়া হয় না। সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে, সেখানে গেলে কী করবা, তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে। বিরক্তি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠল, ওই ঘটনার মতো একটি ব্যাপারে কি পরে যাবো বলে আমি মনে করি। দেখবে যে যখন কোনো প্রোগ্রাম আসবে তখন দেখবে যে মেয়েদের ড্রেস হারাই যাবে, ওদের ড্রেস নাই, ওদের একদম জিরো নাই, যে নাই, ওরা আমাকে যেটা পরে আছে এই শুধু এটা ছাড়া ওদের আর কোনো ড্রেস নেই, এরকম অবস্থায় জায়গা। এবং মাতিলদারও একই অবস্থায়, তারা হচ্ছে কী করতেছে, সে ড্রেস খুঁজে পাচ্ছে না, এগুলো সব হচ্ছে চুরি হয়ে গেছে একদিনের মধ্যে। সে বলছে আমি এখানে কী পরে যাবো, সে ওই সম্পর্কে কিছু ভাবেনি, তাই সে বিব্রতভাবে বলো মাতিলদার স্বামী হচ্ছে বিব্রতভাবে বলতেছে যে, কেন আমরা থিয়েটারে যাওয়ার সময় তুমি যে পোশাকটা পরো সেটি পরবে, ওইটা আমার কাছে খুব সুন্দর লাগে। তার স্ত্রী ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেছে। মেয়েদের একটাই অস্ত্র আছে, ফুফিয়ে ফুফিয়ে কান্না করা। তার চোখের পাশ থেকে বড় বড় দুফোঁটা অশ্রু তার গালের উপর গড়িয়ে পড়লো। সে থতমতভাবে বলল, কি হলো তোমার?
অর্থাৎ স্ত্রী হচ্ছে তা কি থতমত, মানে সরি স্ত্রী হচ্ছে কান্না লাগা শুরু করছে, এবার স্বামী হচ্ছে ইহা হয়েছে, কিরে কী হয়েছে, বড় কী হয়েছে, কী হলো তোমার। প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে তার সিক্ত গন্ধ মানে গাল মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয়, কিছুই না, শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না। তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে কাঠখানা তাকিয়ে দিতে বলতে, তোমার যদি কোনো সহকর্মীর পোশাক স্ত্রীর পোশাক যদি আমার থেকে ভালো লাগে তুমি কাঠটা তাকিয়ে দিয়ে দাও। সে মনে মনে দুঃখ পায়, তারপর সে জবাব দেয়, মাতিল্লা বেশ তো চলো আমরা আলাপ করি, এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষে যা দিয়ে কাজ চলবে অথচ বেশ সাদা সিধা, তার দাম কতই আর হবে। কয়েক সেকেন্ড মানে স্বামী বলতেছে কত ভালো একটা মানুষ, দেখো বউ যখন কান্না করতেছে সাথে বউকে কী করতেছে ড্রেস দিয়ে দিচ্ছে, বলতেছে কত দাম হবে তুমি আমাকে বলো, ভালো একটা পোশাক আমি তোমাকে দিয়ে দেবো, দাম কত হবে। কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যা বিশেষ স্ত্রী করলো যাতে বসতে হিসাবে কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে আতঙ্কিত প্রত্যাখ্যান যায়। তার স্বামী যদি ইনকাম কম, যদি বলে স্বামীর ইনকাম মনে করে 5,000 টাকা, ও যদি বলে আমার ড্রেসের দাম 10,000 টাকা হবে, না 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 এটা হবে না বলছে, মানে তার স্বামীর কাছ থেকে সাথে সাথে প্রত্যাখ্যান না হইতে হয় এরকম একটা দাম বলতেছেন। শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বললাম, আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় 400 ফ্রা। কত? 400 ফ্রা হলে তাকে না, ফ্রা হচ্ছে ফ্রান্সের মুদ্রা, যদিও ফ্রান্সে এখন হচ্ছে ইউরো চলে। 2002 এর আগে সম্ভবত ফ্রান্সে হচ্ছে যে ফ্রা চলতো 2002 এর আগ পর্যন্ত। শুনে তার মুখ ম্লান হয়ে গেল, অর্থাৎ শুনে হচ্ছে স্বামীর মুখ ম্লান হয়ে গেছে, অর্থাৎ মুখ একদম আমার মতো অবস্থা আর কি। কারণ তার যেসব বন্ধু গত রবিবারে, কোথায় কখন গত রবিবারে নান্তিয়ারের সম্ভবত ভরত পাখি ভরত পাখি শিকারের জন্য গিয়েছিল, আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছা একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটাই অর্থ সে সঞ্চয় করেছিল। তার সত্ত্বেও সে মাতিলদার স্বামী হচ্ছে যে মানে বন্ধুর সাথে ভরত পাখি শিকার করার জন্য একটা বন্দুক কিনতে চাইছিল, এবং বন্দুক কেনার জন্য সে বরাবর ওই 400 ফ্রাই, সেটা মাতিলদা খুঁজছে, ওই 400 ফ্রাই সে হচ্ছে কি জোগাড় করছে বা সঞ্চয় করছে। তারপরে সে হচ্ছে কি জবাব দিচ্ছে, বেশ তো আমি তোমাকে 400 ফ্রা দিব, বেশ সুন্দর একটা পোশাক কিনে নেবো। স্বামী তার সাথে বলছে যে না ঠিক আছে আমি তোমাকে তাহলে 400 ফ্রা দিয়ে দিব। কত ভালো স্বামী, দেখো ছেলেরা আসলে খুবই মন উদার, দিল দরিয়া, দিয়ে দেয়। বলছে আমি তোমাকে ঠিক আছে 400 ফ্রা দিব, তুমি এরকম একটা পোশাক কিনে ফেলো। বলনাচির দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লইসেলকে বিচলিত এবং উদ্বিগ্ন মনে হয়। অর্থাৎ বলনাচির দিন, অর্থাৎ ওই প্রোগ্রামটা মন্ত্রী বাসে যে প্রোগ্রামটা ছিল সেটা যতই এগিয়ে আসে ততই হচ্ছে কি মাদাম লইসেলকে বিচলিত, অর্থাৎ মাতিলদাকে মাদাম লইসেল বলতে মাতিলদা বোঝাচ্ছে আর কি, মাদাম লইসেলকে বিচলিত এবং উদ্বিগ্ন মনে হয়। অবশ্যই তার পোশাক প্রায় তৈরি হয়েছে। একদিন সন্ধ্যা তার স্বামী তাকে বলল, তোমার হয়েছে কি, গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত থাকছে। বলছে তোমার কি হয়েছে, গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত লাগছে। শুনে মেয়েটি জবাব দেয়, আমার কোনো মণিমুক্তা কোনো দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি, আমায় দেখলে কেমন গরিব মনে হয়, তাই এই অনুষ্ঠানে আমার না যাবে বলো। অর্থাৎ ঢং করতেছে, স্বামী টাকা দিয়ে 400 টাকা দিয়ে ড্রেস বানাইছে, ড্রেস বানানোর পরে বলতেছে আমার তো তেমন কিন্তু দামি জিনিসপত্র নাই, তাহলে আমি হচ্ছে ওই প্রোগ্রামে না যাই, সেটাই হচ্ছে ভালো হবে। স্বামী বললো, কিছু আসল ফুল দিয়ে তুমি সাজতে পারো, এই ঋতুতে তাকে বেশ সুরুচিপূর্ণ দেখায়। 10 ফ্রা, কয় ফ্রা? 10 ফ্রা। 10 ফ্রা দিয়ে তুমি 2 থেকে 3টি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে। স্বামী বলছে তুমি যদি 10 ফ্রা দাও, 10 ফ্রা দিয়ে তুমি অত্যন্ত চমৎকার 2 থেকে 3টা গোলাপ ফুল পাবে, তুমি তাহলে গোলাপ ফুল দিয়ে তুমি নিজেকে সাজতে পারো, যেহেতু এটা প্রাকৃতিক ফুল, তোমাকে খুব সুন্দর লাগবে। মেয়েটি ওই কথা আশ্বস্ত হলো না, সে জবাব বললো, না ধনীর মেয়েদের মাঝখানে পোশাক পরিচ্ছদ ওই রকম খেল দেখানো, বাজে দেখানোর মতো মানে আর কিছু অপমানজনক নেই। তখন তার স্বামী চেঁচিয়ে উঠলাম, আচ্ছা কি বোকা দেখো তো আমরা, যাও তোমার বান্ধবী মাদাম ফোর্সিয়ার তার ধনী বান্ধবীটা বন্ধু দেখা করে তাকে বলো তার ঘর জমা যেন তোমাকে ধার দেয়, এটুকু আদায় করার সঙ্গে মতো তো করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট। বলতেছে এরকম একটা ধার নেওয়ার জন্য যতটুকু পরিচয় দরকার সেটা তোমার সাথে তা আছে, তুমি যাই নিয়ে আসো। সে আনন্দধ্বনি করে, তাতে সে পাই গেছি খেলা হবে। তারপর সে বললো, সত্যিই তো আমি তা ভাবিনি। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বললো। তো প্রথমে হচ্ছে সে একটু সিম্পেথি নেওয়ার জন্য দুঃখের কাহিনী বলা শুরু করছে। মাদাম ফোর্সিয়ে তার কাছে দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জড়া গহনার বাক্স বের করে এনে তা খুলে বললো, ভাই এখান থেকে যা ইচ্ছা তা না। হয়তো মাদাম ফোর্সিয়ে ছিল খুবই দিলদরিয়া মানুষ, আমার মতো পুরা। সে প্রথমে দেখলো কয়েকটি কঙ্কর, তারপর একটি মুক্তমালা ও মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার ভিনিসের ক্রুশ। এটা হচ্ছে ওই দেখবো যে এরকম কিছু ইয়া থাকে, গহনা থাকে। যারা আমি আর একটু দেখাই, এই কিরে আমার আজকে অবস্থা খারাপ খুবই, এরকম
এরকম কিছু জিনিস থাকে, এগুলো হচ্ছে খ্রিস্টানরা পরে। ওই জিনিসটা একটা দেখছে, আয়নার সামনে গিয়ে সে জনগণগুলো পরে পরে দেখে আর দৃষ্টতা করে, কিন্তু এগুলো নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না, ও ছেড়ে দিতে পারে। এগুলো তার কাছে খুব আহামরি সুন্দর লাগতেছে এমনও না, কিন্তু আবার না নিলে তো লাভ নাই, তার কাছে তো কিছু নাই। তারপর সে জিজ্ঞেস করে আর কিছু তোমার নেই? বলছে কেন, আছে, তোমার যা পছন্দ তা তুমি বেছে নাও। হয়তো হচ্ছে কালো সেদিনের একটি বক্সে দেখলো অপূর্ব একখানা হীরা হার, সে তারপর কি দেখছে একটা বক্সের মধ্যে দেখছে একটা অপূর্ব সুন্দর হীরার হার। অদম্য কামনায় তার বুক দৌড় দৌড় করে, সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে, সেটা হীরা হাত নিতে গিয়ে তার হাত কাঁপতেছে। সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিহব্বল হয়ে যায়। সে তো যখন গয়ে পড়ছে, ওফ আমাকে তো সেই লাগতেছে। তারপর উদ্বেগ ভরা ইতস্তভাবে সে জিজ্ঞেস করে তুমি ওখানে আমার ধার দেবে শুধু এটা? বলছে তুমি কি ওইখানে আমাকে ধার দিবে শুধু এই জিনিসটা? কেন দেবো না, নিশ্চয়ই দেবো। তার বান্ধবী বলছে কেন দিব না, নিশ্চয়ই। তার বান্ধবী হচ্ছে পুরো আমার মতো দিল দরিয়া, সে সবাইকে তার বান্ধবীর গলা জড়িয়ে পরম আবেগে তার বুক চেপে ধরে। সে হচ্ছে জ্বরে, বান্ধবী তুই সেরা, আসলে সেরা। তারপর তার সম্পত্তি নিয়ে সে চলে আসে, সম্পত্তি বলতে স্বর্ণতা নিয়ে চলে আসছে আর কি। বনমাছের দিন এসে গেল, মাদাম লইসেলের জয় জয়গান, চারিদিকে সবাই শুধু মাদাম লইসেল বলতেছে, কারণ মেয়েটা সুন্দর ছিল, সুন্দরভাবে সাজিয়ে গেছে। সে ছিল সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী, আনন্দপূর্ণ। সব পুরুষ তাকে লক্ষ্য করেছিল, পুরুষ সবগুলো ছিল ছেঁচড়া, সবগুলো ছিল ছেঁচড়া। সব পুরুষ হচ্ছে তার দিকে তাকাচ্ছিল, তার নাম জিজ্ঞেস করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ। সবাই আপনার নাম কি? ছেঁচড়া, এগুলো প্রত্যেক বিরক্ত করতেছে। মন্ত্রিসভায় সব সদস্যের সঙ্গে তার ওয়েলটস নৃত্য করতে, সব সদস্য তার সঙ্গে ওয়েলটস নিতে, অর্থাৎ মন্ত্রিসভার সব সদস্যদের ইচ্ছা করতেছে কি তার সঙ্গে নাচার জন্য। মন্ত্রিসভার যতগুলো আছে সবগুলোতে কি লেভেলের ছেঁচড়া। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন, নিজের বইয়ের সামনে কেমনে মানুষ। যদিও সবাই ফ্রান্সের ওখানে সবাই নষ্ট। আমরা তো ভালো মানুষ আসলে পৃথিবীতে খুব এক্সিস্টে করে না, মানে একদম জিরো, মানে কত 0%। আমার তো ভালো মানুষের সংখ্যা পৃথিবীর 0%। এখন তুমি বলতো স্যার আমি কত, আমার তো হচ্ছে 0. মানে আমি কোথায় আছি, আমি হচ্ছে 0.0000000, এটা হচ্ছে 1,00,000,001। ওই জায়গায় একজন আর কি। এখন এত বড় তো 1,00,000 তো দেওয়া যাবে না, এই কারণে 0% দিছি, বুঝে নিতে হবে। আনন্দে মত্ত হয়ে আবেগে উৎসাহ নিয়ে সে নৃত্য করছে, সে হচ্ছে আনন্দ। সবাই যখন তার দিকে তাকাচ্ছিল, ও ছিল শেষরা, বুঝছো, তার দিকে তাকাচ্ছে, সে খুশি হচ্ছে, উফ সেই তো তার রূপের বিজয় করবে, সাফল্য গর্বে, সে আর কিছুই ভাবে না, সে তার আর কোনো চিন্তা ভাবনা নাই। সে আজকে খেলা চলতেছে, আচ্ছা মানে নাচ চলতেছে আর কি। এক আনন্দের মেঘের উপর দিয়ে যেন ভেসে আসছিল এইসব আহুতি ও মুগ্ধতা, তার আর জাগ্রত সব কামনা তার খুব মানে মনে যত ইচ্ছা ছিল সব সে পূরণ করে নিচ্ছে। যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর হতো। যে কোনো মেয়ের, এটা আসলে যে কোনো মেয়ের না, যে কোনো ছেঁচড়া মেয়ের, এখানে একটা শব্দ বাদ পড়ছে, যে কোনো কি হবে, ছেঁচড়া মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর। ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। অন্য সেই 3জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল, তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত ঘুমে বসেছিল, বুঝছো। আচ্ছা বাদ দাও, এটা না বোঝার দরকার নেই। তার স্বামী ছিল ছেঁচড়া আর কি। বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে আট পরে মানে সাধারণ মানে পুরাতন সাধারণ বুঝাচ্ছে, আট পরে সাধারণ চাদর নিয়ে এসেছিল, সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয়। বলনাচের পোশাকে অপূর্ব সৌন্দর্যের সঙ্গে এদের দারিদ্র্য সুপরিস্ফুট হয়ে উঠেছিল। মেয়েটি তা অনুভব করতে পারে, তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশমি চাদর দিয়ে গা থেকেছিল তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যায়। অর্থাৎ তার তো এমনি যে এখন যে পোশাক সেটা পরেছে সেটা খুব দামি, কিন্তু যে চাদরটা সেটা তো আসলে খুব কম দামি। এটা যেন অন্যদের চোখে না পড়ে, কারণ সে হচ্ছে কি তাড়াতাড়ি ওটা পরে তাড়াতাড়ি চলে আসছে। এখন এখানে ঠান্ডা ছিল, যেটা তো বলছি হিটারের কথা বলছি, বুঝতে পারতো সেখানে ঠান্ডা ছিল। লইসে তাকে টেনে ধরে বলো থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে। আমি একখানে বলছি তুমি বাহিনা হাতে করিও না, তোমার ঠান্ডা লেগে যাবে, আমি একখানে গাড়ি থেকে আনি। কিন্তু মেয়েদি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে হবে। তো মেয়েদের হচ্ছে কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামে। রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না, তারা রাস্তায় পৌঁছে দেখতেছে তাদের কোনো গাড়ি নেই। তারা গাড়ির খোঁজ করতে তো দূরে কোনো একখানে গিয়ে দেখে তার গারোয়ান বলতে যে গাড়ি চালাচ্ছে সে গারোয়ানকে ডাকতে থাকে। হতাশ হয়ে কাঁপতে তারা সিন নদীর দিকে, কোন নদীর দিকে, সিন নদীর দিকে হাঁটতে তাদের গাড়ি না পাই, তারা হচ্ছে হতাশ হয়ে হাঁটতে মানে ঠান্ডায় কাঁপতে তারা হচ্ছে শিন নদীর দিকে হাঁটতে থাকে। শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায় তাহলে সেই নিশাচর দুই যাত্রী গাড়ি যা প্যারিসের সন্ধ্যার পর লোকের চোখে পড়ে, তার একখানা দিনে এগুলো নিজের দুর্দশা দেখা যায়। অর্থাৎ খুব ভাঙাচুর একটা গাড়ি আর কি, বুঝছো, যেগুলো হচ্ছে দিনের বেলা বেরো না রাত্রেবেলা বের হয়, 2 যাত্রী গাড়ি আর কি, খুবই ছোটোখাটো গরিব গাড়ি, বুঝছো। এখানেই তাদের ওইখানেই তাদের মাটার স্টেজ, অর্থাৎ মাদাম লইসেল বা মাতিলদা বা মনে করো
মসিয়া লইছেন যেটাই বলো, ওদের বাসা ছিল মার্টার স্ট্রিটে। মার্টার স্ট্রিটে তাদের ঘরের দরজা বিন্দু নিয়ে গেলো, তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল। মেয়েটি সব কাজ শেষ, কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে 10টায় তাকে স্বামী কয়টায় 10টায় তাকে অফিসে গিয়ে পৌঁছাতে হবে। নিজের গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খুলে হঠাৎ সে আত্মনাদ করে উঠলো, তার হারখানা গলায় জ্বালানো নেই। আচ্ছা, তার গলায় যে হারটা ছিল হীরার হার, সেটি চুরি হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে। তার স্বামী অর্ধেক পোশাক খুলছে। অর্ধেক বলতে কোন অর্ধেক সেটা আমি যাই না, জিজ্ঞেস করবো না। সে জিজ্ঞেস করলো কি হয়েছে, তার স্বামী অর্ধেক খোলা অবস্থায় কি হয়েছে। উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে ফিরে বললো, আমার কাছে মারার ফোর্সের হওয়ার কারণ নেই। মেয়েটা হচ্ছে কি ধম করতেছে আর কি। আতঙ্কিতভাবে সে উঠে দাঁড়ালো। কি বললে? তা কি করে হবে, এটা সম্ভব না। তার স্বামী বলতেছে কি, এটা সম্ভব না। পোশাক এবং বাহিরের পোশাক আর কি, ভাঁজের মধ্যে, পকেটে, সব জায়গায় তারা খোঁজ করে, কিন্তু তা পাওয়া গেল না। স্বামী জিজ্ঞাসা করলো, ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল তোমার ঠিক মনে আছে? বউকে জিজ্ঞেস করতে কি, ওই বাড়ি থেকে তুমি যখন বেরোচ্ছ সেটা কি তখন কি তোমার মনে আছে নাকি, মানে তখন কি তোমার গলায় ছিল? স্ত্রী বলছে, হ্যাঁ, আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা আমার খেয়াল আছে। কথা বলতেছে আমরা যখন বিশ্রাম কক্ষ, তার স্বামী যেখানে হচ্ছে অন্য মেয়েদের সাথে শুয়েছিল ওই জায়গা থেকে তারা যখন আসতেছে তখনও মেয়েটার গলায় হাতটা ছিল, অবশ্যই সেটা তার খেয়াল আছে। কিন্তু তুমি যদি ওই রাস্তায় হারাতে, এটা পড়বার শব্দ আমাদের শোনা উচিত ছিল, কিন্তু তুমি যদি মানে হাতটা রাস্তার মধ্যে হারাইতা, তাহলে সেটা পড়ার শব্দ আমাদের শোনা উচিত ছিল। গাড়ির মধ্যে নিশ্চয়ই পড়েছে মনে হয়। হ্যাঁ, সম্ভবত তাই। তুমি গাড়ির নাম্বারটা তুকে নিয়েছিলে না? তুমি কি তা লক্ষ্য করেছো? এখন গাড়ির নাম্বার তো আসলে কেউ এভাবে নেয় না। ওরা একজনকে জিজ্ঞেস করতে থাকে কেউ কি গাড়ির নাম্বার নিয়েছে, বলতে বউ বলতেছে না, স্বামী বলতেছে না। হঠাৎভাবে তারা একের উপর দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত লইসেল আবার পোশাক পরে নিচ্ছে, তার স্বামী হচ্ছে অর্ধেক খোলছে না, হচ্ছে এখন আবার পরে নিচ্ছে আর কি। পরে হচ্ছে সে বললো, আমি যাচ্ছি, দেখি যতক্ষণ রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা। বলতেছে, দেখি আমরা যতগুলো রাস্তা হাসছি সেখানে কি খুঁজে পাওয়া যায় কিনা। তারপর সে গেলো, মেয়েটি তার সান্ধ্য গাউন পরে রয়ে গেল। সান্ধ্য গাউন সন্ধ্যাবেলা যে পোশাকটা পরে আর কি মেয়েরা, বিছানায় শুতে যাবার শক্তিদার নেই, কোনো উচ্চাসা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ার গায়ে এলিয়ে পরে রইল। তো তার এখন আর কোনো উচ্ছ্বাসা নেই, এখন আর তার কোনো ফ্লেক্স নেওয়ার ভাবনা নাই। সকাল 7টার দিকে, কয়টার দিকে? সকাল 7টার দিকে তার স্বামী ফিরে আসে। কিছুই সে খুঁজে পায়নি। সে পুলিশের কাছে গাড়ির অফিসে গিয়েছিল এবং পুলিশের ঘোষণা করে একটা বিজ্ঞাপনও দিয়ে এসেছে। সে যথার্থ করে এসেছে বলে তাদের মনে কিছুটা আশা হলো। অর্থাৎ তার স্বামী পুলিশের কাছে গেছে, গাড়ির অফিসে গিয়ে বলে আসছে যে না, এরকম একটা আমার গাড়ির মধ্যে একটা চুরি হয়েছে, আপনি একটু দেখবেন। এবং তার স্বামী অনেক কাজ করছে বলে মানে মনে হয়েছে যে যেহেতু পাবে, মানে একটা মনে হচ্ছে আর কি, যেহেতু পুলিশকে বলছে, গাড়ি অফিসে বলছেন। ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থা কাটাবে, সারাদিন পাবে না, এরকম একটা অবস্থা আর কি। আমার অবস্থা এখন এরকম বিভ্রান্ত। সন্ধ্যাবেলা যখন লইসেল ফিরে এলো তখন তাদের মুখে যন্ত্রণা, মলিন ছাপ, কিছুই সে খুঁজে পায় না। সন্ধ্যাবেলা সে যখন আসছে তখন সে মনে করে অফিস থেকে খবর নিয়ে আসছে যায়, কিন্তু কোথাও জানতে পারছে, কোথাও কিছু সে খুঁজে পায় না। সে বলো, তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছো। জামাই বলতেছে যে তোমার বান্ধবীকে লিখে দাও যে হারখানার আংটা হচ্ছে তুমি ভেঙে ফেলছো, তাই তা তুমি মেরামত করতে দিয়েছো। এখানে তুমি কি করছো, আংটাটা মেরামত করতে দিয়েছো, তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো। তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিল। 1 সপ্তাহ পার হওয়ার পর তারা সব আশা দেখলো। 1 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু এখনো তারা হাতটা খুঁজে পায় না। বয়সে 5 বছরের বড় লইসেল, তো তার স্বামী তো তার থেকে বয়সে 5 বছরের বড়। কয় বছর বড়? 5 বছরের বড় লইসেল ঘোষণা করলো ওই জলগহনা ফেরত দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। বলতে ওই হাতটা আমাদের কি করতে হবে, ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। পরের দিন যে বাক্সটা ছিল তার ভিতরে যে স্বর্ণকারের নাম ছিল তার কাছে তারা সেটা নিয়ে গেল এবং সে তার খাতাপত্র ঘেঁটে বললো, মাদাম, ওই হারখানা আমি বিক্রি করিনি, আমি শুধু বক্সটা দিয়ে দিলাম। বলতেছে, আমি ওই হাতটা বিক্রি করিনি, আমি শুধু বক্সটা বিক্রি করেছিলাম। তারপর তারা সে হারটির মতো হার খোঁজ করার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে, এখানে র্যাপ হবে, নিচের অফল হবে না, নির্ভর করে আরেক স্বর্ণকার থেকে অন্য স্বর্ণকারের কাছে সে থাকে। দুজনের শরীর বিরক্ত, উদ্বেগে খারাপ হয়ে গেছে। প্যালেস রয়েল বলতে রাজকীয় প্রসাদ বোঝায়, বাট এখানে কোনো একটা মার্কেটের নাম বোঝাচ্ছে। প্যালেস রয়েল তারা এমন এক হীরার কণ্ঠহার দেখলো, সেটা ঠিক তাদের হারানো হারের মতোই। তার দাম ছিল 40, এটা হবে 40,000 ফ্রা। কত? 40,000 ফ্রা। বুঝছো, একটা কেরানির কাছে 40,000 ফ্রা মানে অনেক কিছু। 36,000 ফ্রাতে তারা তা পেতে পারে। অর্থাৎ তারা যদি এটা কিনতে চায় 36,000 ফ্রাতে, তাদেরকে তারা এটা কি করবে, বিক্রি করবে 36,000-এ। 3 দিন যেন ওইটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো। অর্থাৎ আগামী 3 দিনের মধ্যে স্বর্ণকার যেন এই হাতটা বিক্রি না করে। এখানে তারা হচ্ছে একদম অনুরোধ করছে যেন আগামী 3 দিনের মধ্যে বিক্রি না করে।
তারা আরও ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হাতটা খুঁজে পাওয়া যায়, অর্থাৎ তারা স্বর্ণকারকে বলছে যদি ফেব্রুয়ারি মাস অর্থাৎ জানুয়ারি 18 তারিখ প্রোগ্রাম হয়েছে না, এর মনে করো আরও এক সপ্তাহ পরে হইলে মনে করো 25 তারিখের মধ্যে মনে করো ফেব্রুয়ারি শুরুর দিকে, এখন তারা স্বর্ণকারকে বলছে যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে তারা যদি হাতটা খুঁজে পায় তাহলে তারা ওইটা ফেরত দেবে। তাদের 36,000 ফ্রা দিয়ে তারা যে হাতটা ফেরত কিনছে ওটা ফেরত দেবে, এবং 36,000 অর্থাৎ 2,000 টাকা কমে তারা হচ্ছে 2,000 টাকা কম দিয়ে তাদেরকে আবার টাকাগুলো ব্যাক করে দেওয়া হবে, বুঝছো। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত 18,000 ফ্রা ছিল, তো তার স্বামীর কাছে হচ্ছে তার বাবার মৃত্যুর পরে তার মানে পুরো সম্পত্তি মানে জমানো সম্পত্তি ছিল 18,000 ফ্রা, বাকিটা সে ঢাল করলো, অর্থাৎ আরও 18,000 ফ্রা, 36,000 ছিল না, আরও 18,000, তোমাদেরকে ম্যাথ করাচ্ছি, বুঝছো। ওফ মাথা ব্যথা করতেছে। 36,000 ফ্রা তারা কি করলো আরও ধার করছে, তার স্বামী ধার করছে, সেটা 18,000 ফ্রা। মাদাম লুইসেল যখন জন্মগ্রহণ হলো, মাদাম ফরিসেকে ফেরত দিয়ে গেলো, তখন সে একটু মেয়েদের নিজের কথা বললো ওটা আরও আগে তোমার ফেরত দেওয়া উচিত ছিল, কারণ তা আমারও দরকার হতে পারে। তা বান্ধবী বলতেছে, ফোর্সিয়ার বলতেছে তোমার তো এটা আরও আগে ফেরত দেওয়া উচিত ছিল, কারণ সনদ যে কোনো সময় গলা হাতটা আমারও দরকার হতে পারে। তার বান্ধবী সেই ভয় করছিল তেমনভাবে সে গয়নার বাক্স খুলে রাখলো, কিন্তু মাদাম লুইসেল ভাবতেছিল যে যদি বান্ধবী যদি খুলে যদি দেখে যে এটা চেঞ্জ করা হয়েছে তাহলে তো সে বান্ধবীটাও তাকে চত্বর বলবে, বুঝছে। সে যদি বলতে দেওয়া হয়েছে সেটা টের পেতো, সে কি মনে করতো, সে কি বলতো, সে কি তাকে অপহারক ভাবতো, সে মানে সেটা সে চুরি করছে ভাবতো। এবার মাদাম লুইসেল দরিদ্র জীবনে ভয়াবহ বুঝতে পারে, ওই যে মাতিলডা বা মাদাম লুইসেল যেটা ওই মহিলাটা যে উচ্চাকাঙ্ক্ষী ছিল সেই মহিলাটা হচ্ছে এখন দরিদ্র জীবনে ভয়াবহতা বুঝতে পারে। সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গে করে যায়, সে হচ্ছে নিজের কাজ সম্পূর্ণ সাহসের সাথে করে যায়। ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন বলতেছে কি, মানে এখন সে হচ্ছে যে নিজের কাজ সম্পর্কে বুঝতে পারছে, বলছে সে ভাবছে কি এখন ওই যে দুঃখজনক দেনা যেটা আছে সেটা করা দরকার, শোধ করা দরকার, সেটা দেবে। দাসীকে তারা বিদায় করে দেবে, তাদের দাসী ছিল, ওই দাসীকে তারা কি করছে বিদায় করে দিছে। তারা তাদের বাসা পরিবর্তন করলো, নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো, তো তারা হচ্ছে তাদের বাসা যেটা আগে ওইটা ছিল খুব বাজে অবস্থা, ওইটাও পরিবর্তন করে তারা এখন হচ্ছে আরও নিচু একটা বাসা ভাড়া করছে। ঘরকন্যা কঠিন সব কাজ ও রান্নাঘরে বিরক্তিকর কাজকর্ম সে শিখে না, ঘরের যত কঠিন কাজ বিরক্তির কাজ আছে সব হচ্ছে সে শিখে নিছে। তার গোলাপি নখ সে বাসন ধোয়, তার গোলাপি নখ দিয়ে সে হচ্ছে আগে হচ্ছে খুব গোলাপি ছিল, এখন সেই নখ দিয়ে সে করে বাসন ধোয়, তৈলাক্ত পাত্র কোলরাধার কড়াই মাঝে সে হচ্ছে এখন কড়াই জলের মাঝে যত ধরনের কাজ আছে সব কিছু করে, ময়লা কাপড় চোপড় সেমিজ বাসন মশার গামছা সে পরিষ্কার করে, দড়িতে শুকাতে যাতে তার ঘরে যত কাজ আছে সেগুলো সব এখন সে করে। রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে, সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেওয়ার জন্য থেমে থেমে সে জল তোলে, সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি দিয়ে মুদি কষায় ও ফলের দোকানে যায়, এবং এটা মানে চুরি হইতে পারে, চুরি হইতে পারে। তার দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত দরকার কষাকষি করে, 1 পয়সা কমানোর জন্য হলেও সে কী করে দোকানদারের সাথে দর কষাকষি করে, অর্থাৎ জীবনে যে আসলে বাস্তবতা নির্মম বাস্তবতা সেটা সে এখন বুঝতে পারছে। প্রত্যেক মাসে সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয় এবং কাউকে কিছু শোধ দিতে হয়। মনে করো 18,000 টাকা ধার নিচ্ছে না, এতে কিছু সময় তারা হচ্ছে কিছু মানুষকে কিছু শোধ করে, আর কিছু হচ্ছে কি করে মানে আরও 1 মাসের জন্য দলিল তৈরি করে নতুন করে। তার স্বামীও সন্ধ্যাবেলায় কাজ করে, তার স্বামী হচ্ছে কি আরও একটা এক্সট্রা কাজ নিছে, সে কয়েকজন ব্যবসায়ী হিসাবের খাতা ঠিক করে, তার স্বামী করে কয়েকজন ব্যবসায়ী হিসাবের খাতা ঠিক করে, রাত্রে 1 পাতা 5 সাও হচ্ছে পয়সা বোঝাচ্ছে আর কি, ফ্রান্সের ভাষায় পয়সা বোঝাচ্ছে, 5 সাও করে সে প্রায় লেখা নকল করে, নকল বলতে ওইরকম লেখা নাম্বার করে এক জায়গায়, মানে আজকে পুরো দিন হিসাবগুলো করা হয়েছে এগুলো এলোমেলা করে করা হয়েছে, সে স্বামী হচ্ছে কি সুন্দর করে লিখে। এরকম জীবন 10 বছর ধরে চলে। এরকম জীবন কয় বছর চলছে? 10 বছর। তাদের যে 18,000 ফ্রা সেটা ফেরত দিতে তাদের 10 বছর লেগেছে। কয় বছর লাগছে? 10 বছর লাগছে। তো বুঝো 18,000 ফ্রা তখনকার দিনে কয় টাকার সমান ছিল? 10 বছর শেষে তারা সব কিছু মহাজনের সুচ্ছ প্রাপ্য দিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারলে তাছাড়া তাদের কিছু সঞ্চয় হয়েছে। 10 বছর পরে তাদের যত ধরনের টাকা পয়সা ধারটা ছিল সব তারা শোধ করে দিয়েছে এবং তাদের আরও কিছু সঞ্চয় হয়েছে। মাদাম লুইসেলকে দেখলে এখন বয়স কেমন হয়? তো মাদাম লুইসেল ওই যে সুন্দরী মহিলাটা ছিল তাকে দেখলে এখন বয়স কেমন হয়? আমার খুব ভালো লাগতেছে। সে এখন গরিব গৃহস্থ শক্ত কর্মঠ অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে। সে হচ্ছে এখন কি দুনিয়াদারি বাস্তবতা বুঝে সে হচ্ছে এখন কি অমার্জিত ভালো হয়ে গেছে। তার চুল অবিন্যস্ত এলোমেলো থাকে আমার মতো আর কি, ঘাগড়া এক পাশে মোচড়ানো, হাতগুলো লাল। সে চড়া গলায় কথা বলে এবং তার ভয়েস হচ্ছে আমার মতো এখন বড় হয়ে গেছে। বড় বড় কলছিতে জল এনে মেজে ধোয়। কিন্তু কখনো তার স্বামী যখন অফিসে থাকে জানলার ধারে বসে বিগত দিনে সেই সান্ধ্য অনুষ্ঠান ও সেই বলনাচ্ছে তাকে এত সুন্দর দেখাচ্ছিল, ও এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল সে কথা ভাবে। অর্থাৎ তার স্বামী যখন পাশে থাকে না সে মাঝে মাঝে তার আবার ওই উল্টা পাল্টা চিন্তা ভাবনা মাসে আসে। ওই দিন তাকে কেমন লাগছিল, মানুষ সবাই তাকে প্রশংসা করছিল, তার দিকে তাকাচ্ছিল, সবাই তাকে দেখছিল, এই জিনিসটা সে ভাবে মাঝে মধ্যে, বুঝছো।
যদি সে গলা সে হার কাটা না হারাতো তাহলে কেমন হতো, সে ভাবে যে যদি সে গলা ওই হারটা না হারাতো তাহলে কেমন হতো তাদের জীবন, কে জানে, কে বলতে পারে। কি অনন্য সাধারণ এই জীবন, আর তার মধ্যে কত বৈচিত্র্য বানাতে ভুল হচ্ছে এখানে। সামান্য একটা বস্তুতে কি করে একটি জীবন ধ্বংস হয়ে যেতে পারে আর বাঁচতে পারে, বলতে সামান্য একটা বস্তুতে কীভাবে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে আর বাঁচতে পারে। তাদের একটা গলার হারের জন্য তাদের পুরো জীবন মনে করে অর্ধেক 10 বছর মানে জীবনের একটা বড় অংশ তাদের কি তেনাফাদা হয়ে গেছে একটা পুরা। এক রবিবারের সারা সপ্তাহে নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চাম্পাস এলিপিস, এটা জায়গার নাম, এই জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরত একটি মেয়ে তার চোখে পড়ল। সে হলো মাদাম ফোর্সিয়ার। তার হচ্ছে একটা মেয়েকে চোখে বসে, এবং এই মেয়েটা হচ্ছে তার বান্ধবী মাদার ফোর্সিয়ার, বুঝছো, বান্ধবী মাদার ফোর্সিয়ার। অবস্থা খারাপ আমার। সে এখনো জীবিত, তার বান্ধবীটা এখনো যুবতী, সুন্দরী এবং আকর্ষণীয়, তার বান্ধবীকে দেখলে এখনো ভালো লাগে, বুঝছো। দেখে মাদাম লুইসেলের মন খারাপ হয়ে গেলো। দেখে হচ্ছে মাদাম লুইসেলের কি মন খারাপ হয়েছে, সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে, যে হ্যাঁ অবশ্যই বলবে। তাকে যখন সব শোধ করা হয়ে গেছে তাহলে কেন বলবে না, বলছে তাকে তো আমার তো সব কিছু শোধ করা হয়ে গেছে, তাহলে আমি কেন বলবো। সেই মেয়েদের কাছে এগিয়ে গিয়ে বললো সুপ্রভাত জেনি হয়তো ওই মাদাম ফোর্সিয়ার ডাকনাম। তাকে তার বন্ধু তাকে চিনতে পারল না, মহিলাটা এখন বয়স্ক হয়ে গেছে তো এই কারণে তার বন্ধু তাকে চিনতে পারে না। এক সাধারণ মানুষ তাকে এত অন্তরঙ্গভাবে সম্বোধন করে, সে অবাক হলো। তার বান্ধবী দেখতে তো গরিব টরিব বুঝে যাচ্ছে, ও বড় লোক ছিল, একটা সাধারণ মানুষ তাকে এত অন্তরঙ্গ কাছের থেকে ডাকতেছে, তার ডাক নামে ডাকতেছে, সে হচ্ছে অবাক হয়েছে। সেই বিব্রতভাবে বললো, কিন্তু মাদাম আপনাকে তো চিনলাম না, বোধহয় আপনার ভুল হয়েছে। বলতে আপনাকে তো আমি চিনি না, আপনার হয়তো ভুল হচ্ছে। না আমি মাতিল্লা লইসেল। এবার সে হচ্ছে বলতেছে কি না আমি হচ্ছে মাতিল্লা লইসেল। তার বান্ধবী বিশ্ব ইচ্ছায় চেয়ে বললো হাই আমার বেচারি মাতিল্লা, এমনভাবে কী করে তুমি বলতে গেলে। আর বলতেছে হ্যাঁ তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমার দুদিন যাচ্ছে, বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হয়েছে শুধু তোমার জন্য। তুমি বলো সুবহানাল্লাহ। বান্ধবী বলতেছে কি আমার জন্য, তা কি করে হলো। বলছে সেই যে কমিশনার বন্যাচের দিন তুমি আমাকে তোমার হীরের হার পরতে দিয়েছিলে, মনে আছে। যে হ্যাঁ বেশ মনে আছে। কথা হচ্ছে আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছো তুমি, কি করে তুমি আমায় ফেরত দিয়েছো। ঠিক সেখানার মতো একা তোমাকে আমি ফেরত দিয়েছিলাম, তার দাম দিতে 10 বছর লেগে গেছে। তুমি বুঝতেই পারো আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না, কিন্তু তা শেষ হয়েছে এবং সেজন্য আমি ভালোভাবেই নিশ্চিন্ত বলছি। কিন্তু এখন আমার লোন শেষ হয়েছে, কারণ আমি হচ্ছে ভালোভাবে নিশ্চিন্তে আছি। মাদাম ফোর্সিয়া তার কথা মাঝখানে থামিয়ে বলল, তুমি বলছো যে আমার তা ফিরে দেওয়ার জন্য তুমি একখানা হীরার হার কিনেছিলে। আচ্ছা হ্যাঁ, তাকে তুমি খেয়াল করোনি, ওই দুইটি একরকম ছিল। বলে সে গর্বের ভাবে এবং আনাসরা আন্তরিক হাসপাতাল মাটিল যাচ্ছে, বলতেছে আমি হীরা হার ফেরত দিছি, সে হচ্ছে একটু গর্ব করতেছে। দেখে মাদাম ফোর্সিয়ারের মনে খুব লাগলো। সে তার 2 হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, হাই আমার বেচারি মাতিল্দা, আমার তা ছিল নকল, তার দাম 500 ফ্রার বেশি হবে না। বুঝেছো উপেন? অর্থাৎ মাতিল্দার বান্ধবীর যে গলা হাতটা ছিল, নেকলেসটা ছিল, সেটার দাম হচ্ছে 500 ফ্রা, আর তারা যেটা ফেরত দিয়েছে দাম হচ্ছে 36,000 ফ্রা। এই হচ্ছে জীবনের কাহিনী। আজকে গল্প এতটুকুই শেষ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ না, তোমাদের উপর বিরক্ত আমি, কি কষ্ট আমাকে দিচ্ছ। আল্লাহ হাফেজ।